আসসালামু আলাইকুম ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের ম্যাথমেটিক্স 1-এর আজকের লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ বিন মুক্তার। আমাদের আজকের এই লেকচারটাই আমরা ম্যাথমেটিক্স 1-এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স নিয়ে জানব। ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে নিতে চাই। আজকে ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের বইতে যতগুলো অঙ্ক বোর্ডে এসেছে বা ফিউচারে বোর্ডে আসতে পারে এমন যতগুলো অঙ্ক আছে সংক্ষিপ্ত, রচনামূলক এবং অতি সংক্ষিপ্ত সবগুলো শেষ করিয়ে দেওয়ার জন্য। আর এই লেকচারে যতগুলো আমি অঙ্ক করাবো সেই সবগুলো অঙ্ক নিয়ে স্যার তোমাদের জন্য একটা লেকচার শিট রেডি করেছি। এই যে শিটটার মধ্যে সবগুলো অঙ্ক খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। সো তোমাদের দায়িত্ব হচ্ছে চুপচাপ মনোযোগ দিয়ে এই পুরো লেকচারটা দেখা। তোমাদের কাউকে কিছু নোট করতে হবে না, তোমরা জাস্ট একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা বোঝার চেষ্টা করো। ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা পিডিএফ ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবে, ওখানে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া থাকবে। ড্রাইভ থেকে তোমরা এই লেকচার শিটের পিডিএফটা কালেক্ট করে নিতে পারো কিংবা স্যারকে মেসেজ করতে পারো, স্যার তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব। চলো তাহলে এবার ক্লাসে মুভ করা যাক। আমাদের অধ্যায়টার নাম যেহেতু ম্যাট্রিক্স, সো সবার শুরুতে আমাদেরকে জানতে হবে ম্যাট্রিক্স কাকে বলে। এই ম্যাট্রিক্স কাকে বলে অর্থাৎ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা জানার আগে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি। ম্যাট্রিক্সকে এই দ্বারা প্রকাশ করা হয়, আর এই যে ম্যাট্রিক্সের যে সংজ্ঞাটা সেটা আমরা ম্যাট্রিক্সের একটা উদাহরণ থেকে বোঝার চেষ্টা করব। সংজ্ঞাটা মুখস্থ না করে জাস্ট আমরা বোঝার চেষ্টা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ম্যাট্রিক্স লিখে রেখেছি। এই ম্যাট্রিক্স থেকে আমরা সংজ্ঞাটা বোঝার চেষ্টা করব। দেখো এখানে কতগুলা পদ কিংবা রাশি আছে, আর এই রাশিগুলো দুটি বন্ধনীর মাধ্যমে সাজানো আছে। এখানে আরেকটা ছোট্ট ব্যাপার তোমাকে জানতে হবে, বাম দিক থেকে যখন তুমি ডান দিকে যাবা তখন সেটাকে বলা হয় সারি, আর উপর থেকে যখন তুমি নিচে নামবা সেটাকে বলা হয় কলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1, 2, 3 তিনটি সারি আছে। সো এই জন্য আমি সারির সংখ্যাটাকে লিখছি এভাবে, m সংখ্যক সারি। আর 1, 2, 3 তিনটি কলাম আছে। সো কলামের সংখ্যাটাকে আমরা লিখছি n সংখ্যক কলাম। এবার যদি আমরা পুরো সংখ্যাটাকে একটু সাজিয়ে বলতে চাই, কতগুলো পদ কিংবা রাশিকে দুটি বন্ধনীর মাধ্যমে, কতগুলো পদ কিংবা রাশিকে দুটি বন্ধনীর মাধ্যমে m সংখ্যক সারি ও n সংখ্যক কলামে সাজালে যে বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। আশা করি তোমাদের ম্যাট্রিক্সের সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে। এখন তোমাদেরকে আরেকটা জিনিস একটু ক্লিয়ার হতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে উপাদানগুলো আছে সেগুলো A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33 এইভাবে দেওয়া আছে। এটাকে আসলে কেন এইভাবে দেয়া আছে আমরা এখন সেটা জানব। দেখো এখানে যে A11 দেয়া আছে, A11 এর মানে হচ্ছে, এই ওয়ানটার মানে হচ্ছে এটা হচ্ছে সারি, আর এই যে পরের ওয়ানটা এটা হচ্ছে কলাম। তাহলে এই উপাদানের অবস্থান বোঝানোর জন্য কিন্তু A11 দেওয়া হয়েছে। এখন এটার মানে কি, এই উপাদানটা 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে। তাহলে A12 মানে কি, এটা 1 নম্বর সারি 2 নম্বর কলামে আছে। সিমিলারলি এটা 1 নম্বর সারি 3 নম্বর কলামে আছে। এটা কয় নম্বর সারিতে আছে, 2 নম্বর সারিতে আছে, এবং কয় নম্বর কলামে আছে, 1 নম্বর কলাম। সেজন্য এখানে লেখা হয়েছে 2, 1 মানে হচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলামে আছে। এটা 2 নম্বর সারি 2 নম্বর কলামে আছে, এটা 2 নম্বর সারি এবং 3 নম্বর কলামে আছে। এটা 3 নম্বর সারি 1 নম্বর কলামে আছে। এই উপাদানটা 3 নম্বর সারি 2 নম্বর কলামে আছে। আর এই যে উপাদানটা এটা 3 নম্বর সারি এবং 3 নম্বর কলামে আছে। এই যে ব্যাপারগুলো বললাম এটা ম্যাট্রিক্স অধ্যায়ের একটা রচনামূলক আছে, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। সেই রচনামূলকটা ম্যাক্সিমাম সময় বোর্ডে আসে 8 নম্বর প্রশ্নের জন্য। সো ওই অঙ্কটা করতে গেলে কিন্তু তোমাদেরকে এই যে A12 তারপরে হচ্ছে A11, 13 এই যে ব্যাপারগুলো তোমাদেরকে এতক্ষণ ক্লিয়ার করলাম
সেগুলো তোমাদেরকে জানা থাকতে হবে। এতক্ষণ তোমাদের আমি ম্যাট্রিক্সের সংজ্ঞা এবং হচ্ছে কিছু হাবিজাবি পড়া পড়িয়েছি। এখন আমরা জানব বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স সম্পর্কে। তোমাদের বইতে 12 থেকে 13 রকমের ম্যাট্রিক্স দেওয়া আছে। আমরা এতগুলা ম্যাট্রিক্স পড়ব না, এতগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। স্যার এখানে 9 রকমের ম্যাট্রিক্স লিখে রেখেছি। এখন আমরা এই 9 প্রকারের ম্যাট্রিক্সের সংজ্ঞা জানব এবং হচ্ছে উদাহরণের মাধ্যমে এগুলোকে একটু বোঝার চেষ্টা করব। প্রথমে 1 নম্বরে আছে নাল ম্যাট্রিক্স। ধরো যদি এইরকম একটা ম্যাট্রিক্স হয় 0 0, এই ম্যাট্রিক্সটার সবগুলো উপাদান কি 0, আর আমরা জানি নাল মানেও কিন্তু 0। তাহলে নাল ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদান 0 তাকে নাল ম্যাট্রিক্স বলে। আমি আবার বলছি, যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদান 0 তাকে নাল ম্যাট্রিক্স বলে। এখন আমরা জানব একক ম্যাট্রিক্স কাকে বলে। একক ম্যাট্রিক্স বোঝার জন্য তোমরা একটু এই ম্যাট্রিক্সটার দিকে তাকাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে প্রধান কর্ণ, ম্যাট্রিক্সের এই কর্ণটাকে বলা হয় প্রধান কর্ণ, আর এই কর্ণটাকে বলা হয় দ্বিতীয় কর্ণ অথবা সহকারী কর্ণ। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ম্যাট্রিক্সটার প্রধান কর্ণের সবগুলো উপাদান 1, তাহলে এটাই হচ্ছে একক ম্যাট্রিক্স। সংজ্ঞাটা আমরা কিভাবে বলবো? যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান একক তাকে বলা হয় একক ম্যাট্রিক্স। এবার দেখো বর্গাকার ম্যাট্রিক্স। আচ্ছা, বর্গ বলতে কি বুঝো তোমরা? বর্গ হচ্ছে এমন একটা ক্ষেত্র যার দৈর্ঘ্য এবং হচ্ছে প্রস্থ সমান, তাই না? তাহলে বর্গাকার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে তো আর বাহু থাকে না, ম্যাট্রিক্সে থাকে সারি কলাম। সো বর্গাকার ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান। আমি আরেকবার বলছি, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বলা হয় বর্গাকার ম্যাট্রিক্স। যেমন এখানে 2টা সারি 2টা কলাম, এটাকেও আমরা বর্গাকার ম্যাট্রিক্স ভাবতে পারি। এখানে 3টা সারি 3টা কলাম, এটাকেও আমরা একটা বর্গাকার ম্যাট্রিক্স ভাবতে পারি। এবার আসো সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কাকে বলে? দেখো আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখছি 1 2 3। সো এই ম্যাট্রিক্সে বলো তো কয়টা সারি? একটা মাত্র সারি। সো সারি ম্যাট্রিক্স কাকে বলে? এটার উত্তর হচ্ছে যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি থাকে সেটাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম থাকে তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। আশা করছি তোমরা এই 5টা সংজ্ঞা ক্লিয়ার হতে পেরেছো। এখন এখানে যে তোমরা 3টা সংজ্ঞা দেখতে পাচ্ছ, বিপরীত, ট্রান্সপোজ এবং অনুবন্ধী, এই 3টা ম্যাট্রিক্স কিন্তু এই অধ্যায়ের হট টপিক। যারা এই 3টা ম্যাট্রিক্স খুব ভালোভাবে মনে রাখতে পারবা, যারা এই 3টা ম্যাট্রিক্স বুঝবা, পুরো অধ্যায়টা তোমরা পারবা। সো এই 3টা জিনিস একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমেই আমরা জানবো বিপরীত ম্যাট্রিক্স নিয়ে। সো এখানে বিপরীত ম্যাট্রিক্সের ইংরেজি হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। আমরা সবাই জানি যে ইনভার্সকে কিভাবে লেখা হয়। ইনভার্সকে লেখা হয় কোনো একটা সংখ্যার উপরে এইভাবে, তাই না? সো ইনভার্স ম্যাট্রিক্স এটার মানে কি? এটাকে আমরা কিভাবে লিখব? আমরা লিখব এ ইনভার্স। তাহলে এটা হয়ে গেল ইনভার্স ম্যাট্রিক্স। এই ইনভার্স ম্যাট্রিক্সের একটা সূত্র আছে, আমরা সংজ্ঞাটা একটু পরে জানবো। আগে একটু ইনভার্স ম্যাট্রিক্সের সূত্রটা জেনে নিই, কারণ পরবর্তী ম্যাক্সিমাম অঙ্কে আমাদেরকে এগুলো জানা থাকতে হবে। ইনভার্স ম্যাট্রিক্সের সূত্রটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেশন অফ এ। আমি এগুলো এখানে লিখে দিচ্ছি। অ্যাডিজে এ মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, আর এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ এ। কেমন? এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র। এবার আমরা জানবো বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে। একটু ভালো করে খেয়াল করুন। দুটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল যদি একটি একক ম্যাট্রিক্স হয় তাকে বলা হয় বিপরীত ম্যাট্রিক্স। আমি আবার রিপিট করছি, দুটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল যদি একটি একক ম্যাট্রিক্স হয় তখন সেটাকে বলা হয় বিপরীত ম্যাট্রিক্স। আশা করি তোমরা বিপরীত ম্যাট্রিক্সটা বুঝতে পেরেছো। এবার আসো ট্রান্সপোজ বা হচ্ছে পার্শ্বচর ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বানানটা শুরু হয় টি দিয়ে।
সেজন্য ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রকাশ করা হবে এটি দিয়ে। কেমন? এখন আমরা একটু জানি যে আসলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পার্শ্বচর ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি। সো আমি এটা একটু উদাহরণের সাহায্যে বুঝাই দিচ্ছি। ধরো আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম 1 2 3 পি কিউ আর আর হচ্ছে এক্স ওয়াই জেড। এইটা একটা ম্যাট্রিক্স। কেমন? এই ম্যাট্রিক্সের সারি আছে না, সেই সারিকে যদি আমরা কলাম বানিয়ে ফেলি আর কলামকে যদি আমরা সারি বানিয়ে ফেলি তখন সেটাকে বলবো আমরা ট্রান্সপোজ বা পার্শ্বচর ম্যাট্রিক্স। দেখো এখানে সারিতে কে কে আছে 1 2 3। সো এই 1 2 3কে আমরা কলাম বানিয়ে ফেললাম, আর এখানে যে পি কিউ আর ছিল সেটাকেও আমরা কলাম বানিয়ে ফেললাম, আর এটাকেও আমরা বানিয়ে ফেললাম কলাম। তাহলে খেয়াল করো, যেটা সারিতে ছিল সেটা কলামে হয়ে গেছে, আর যেটা কলামে ছিল 1px সেই 1pxটা সারিতে হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারি বানালে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটাকে বলা হয় ট্রান্সপোজ বা পার্শ্বচর ম্যাট্রিক্স। এবার আমরা জানব অনুবন্ধী ম্যাট্রিক্স সম্পর্কে। তোমরা একটু আগে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পড়েছিলে না? এটাই হচ্ছে বেসিক্যালি অনুবন্ধী ম্যাট্রিক্স। সো অনুবন্ধী ম্যাট্রিক্সের ইংরেজি হচ্ছে কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমরা অনুবন্ধী ম্যাট্রিক্সের সংজ্ঞাটা জানবো না, আমরা জানবো অনুবন্ধী ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়। সো 3টা ধাপে অনুবন্ধী ম্যাট্রিক্সকে বের করতে হয়। সো আমরা এখন সেই 3টা ধাপ জানব। প্রথম ধাপে একটা ম্যাট্রিক্সের সবগুলো উপাদানের সহগুণক বের করতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। তুমি যদি অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে চাও তাহলে তোমাকে একটা ম্যাট্রিক্সের সবগুলো উপাদানের সহগুণক বের করতে হবে। আর সহগুণক কিভাবে বের করতে হয় সেটা কিন্তু ডিটারমিনেন্টসে তোমরা পড়েছো। আমি ডিটারমিনেন্টসের পুরো লেকচারটা অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে। যদি কারো সহগুণকে কনফিউশন থাকে সেটা এখান থেকে দেখে নিতে পারো। আর আমি এই চ্যাপ্টারেও আমি সহগুণক কীভাবে বের করতে হয় সেটা বুঝিয়ে দেব। আর 2 নাম্বার ধাপে সেই সবগুলা সহগুণক নিয়ে, প্রত্যেকটা উপাদানের সহগুণক নিয়ে তোমাকে একটা ম্যাট্রিক্স বানাতে হবে। সেই ম্যাট্রিক্সকে তোমাকে আবার ট্রান্সপোজ করতে হবে, ট্রান্সপোজ করা লাগবে। তাহলে এই 3টা ধাপ যদি তুমি অতিক্রম করো তখন সেটাকে তুমি বলতে পারবা অনুবন্ধী ম্যাট্রিক্স। আমি আবার বলছি, অনুবন্ধী ম্যাট্রিক্স বের করার জন্য তোমাকে 3টা ধাপ লাগবে। প্রথম ধাপে তোমাকে প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হবে। দ্বিতীয় ধাপে সেই সবগুলো সহগুণক নিয়ে তোমাকে একটা ম্যাট্রিক্স বানাতে হবে। তারপর সেই ম্যাট্রিক্সকে তোমাকে ট্রান্সপোজ করতে হবে। সো তারপরে গিয়ে তুমি অনুবন্ধী ম্যাট্রিক্স পাবা। আমরা অনুবন্ধী ম্যাট্রিক্সের অনেকগুলো অঙ্ক করব, তখন আশা করি তোমাদের এই ডাউটটা, অনুবন্ধী ম্যাট্রিক্সের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো সর্বশেষ যে ম্যাট্রিক্সটা, সেটা হচ্ছে বিশেষ ম্যাট্রিক্স, কুটিল ম্যাট্রিক্স অথবা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। সো বিশেষ, কুটিল বা সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের মান শূন্য, যে ম্যাট্রিক্সের মান শূন্য তাকে বিশেষ, কুটিল বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। আমি আশা করছি তোমরা এই 9 প্রকারের যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সগুলো ক্লিয়ার হতে পেরেছ। এখন আমরা এই অধ্যায়ের মোটামুটি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মানাঙ্ক। সেই মানাঙ্ক নিয়ে জানব। সো আমি ম্যাট্রিক্সের মানাঙ্কটা এমনভাবে করাবো, 3টা অঙ্ক আমি এখানে দেখিয়ে দেব। এই 3টা অঙ্কের মাধ্যমে তোমরা বইয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো করে ফেলতে পারবে। চলো তাহলে ম্যাট্রিক্সের মানাঙ্কে যাওয়া যাক। ম্যাট্রিক্সের মানাঙ্ক নির্ণয়ের আমরা প্রথমে 1 নাম্বার নিয়মটা দেখব। সো আমরা এরকম 1 2 এবং 3টা নিয়ম করব টোটাল। এই 3টা নিয়মের মাধ্যমে আমরা বুঝে যাব যে আসলে ম্যাট্রিক্সের মানাঙ্কটা কিভাবে করতে হয়। সো মানাঙ্ক মানে হচ্ছে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। আমাদের যেরকম আমরা ক্লাসে যেরকম ফার্স্ট সেকেন্ড থার্ড হই, সো এইরকম ম্যাট্রিক্সের মানাঙ্ক, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। তো নিয়ম 1-এ আসো। তুমি যখন ম্যাট্রিক্সের মানাঙ্ক নির্ণয় করতে যাবা, প্রথমে তোমাকে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেশন বের করতে হবে, ম্যাট্রিক্সের মান বের করতে হবে। সো আমি এখানে লিখছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন আর ম্যাট্রিক্স নেই, এটা এখন নির্ণায়কে চলে গেছে।
সো এটা হচ্ছে 3 পর্যায়ের নির্ণায়ক। আমরা এখন জানবো কিভাবে এটা 3 পর্যায়ের নির্ণায়কের ক্যালকুলেশন করতে হয়। দেখো, সো শুরুতে আমরা নিব 1কে যখন নিব তখন সারিবাদ কলামবাদ। তাহলে আর কে কে আছে? 1 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে, কেমন? আর এই 2কে যখন নিব, 2 এর মাথায় কিন্তু মনে মনে একটা মাইনাস, তাহলে সেই মাইনাসটাকে বসালাম। এই 2কে যখন বসালাম তখন 2 এর সারিবাদ যাবে, কলামবাদ যাবে। তাহলে আর কে কে আছে? 2, 3, 3, 1। এরপরে এই 3কে নিতে হবে। 3 এর মাথায় কিন্তু মনে মনে প্লাস, তো আমরা এখানে +3 বসালাম। যাকে আমরা নিব তার সারিবাদ যাবে এবং হচ্ছে কলামবাদ যাবে। আর আছে 2, 1, 3, 2। তাহলে আমরা লিখলাম 2, 1, 3, 2। এবার এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কয় পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল? 2 পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল। তাহলে এই 2 পর্যায়ে নির্ণায়কের ক্যালকুলেশন করি। 2 পর্যায়ে নির্ণায়কের ক্যালকুলেশন কিভাবে করতে হয়? ওকে দিয়ে ওকে গুণ করতে হয়, মাঝখানে একটা মাইনাস, ওকে দিয়ে ওকে গুণ করতে হয়। তাহলে 1 একে 1, মাঝখানে একটা বিয়োগ, 3 দুগুণে 6, 2 একে 2, আর 3 তারিখে হচ্ছে 9, মাঝখানে একটা বিয়োগ, 3কে রাখলাম। 2 দুগুণে হচ্ছে 4, মাঝখানে একটা বিয়োগ, 3 একে হচ্ছে 3। এতটুকু করার পরে তোমরা সরাসরি এই লাইনটাকে ক্যালকুলেটরে লিখে দিবা। ক্যালকুলেটরে লিখে টাইপ করবা, এটার আনসার আসবে 12। যেহেতু এখানে আমরা আনসারটা 12 পেয়েছি, তাহলে এটার র্যাঙ্ক হবে 3। অর্থাৎ ডিটারমিনেশন অফ এর মান যদি 0 এর সমান না হয় তখন আমাদেরকে র্যাঙ্ক বসাতে হবে 3। যেমন ধরো এখানে 12 জায়গায় 4 আসতে পারে, 5 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, মানে 0 না আসলেই র্যাঙ্ক হয়ে যাবে 3। যদি তোমাদের কারো এই যে এখানে কিভাবে আমি র্যাঙ্ক 3 নিয়েছি সেটা যদি কোনো কনফিউশন থাকে, স্যারকে একটু সময় দাও, বাকি 2টি নিয়ম স্যারকে করাতে দাও, দেখবা স্যার তোমাদেরকে এটা ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা ম্যাট্রিক্সের মানাঙ্ক নির্ণয়ের 2 নাম্বার নিয়মটা দেখব। সো শুরুতে আমাদেরকে মানাঙ্ক বের করতে গেলে ম্যাট্রিক্সের ডিটারমিনেশন করতে হয়। সো আমরা এখানে ম্যাট্রিক্সের ডিটারমিনেশন করে দিব প্রথমে। এখন এটা কয় পর্যায়ে নির্ণায়ক? এখন আর কিন্তু এটা ম্যাট্রিক্স নাই, এটা এখন নির্ণায়ক হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 3 পর্যায়ে নির্ণায়ক। 3 পর্যায়ে নির্ণায়কের ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়? আমরা সারি ধরে করব। প্রথমে যখন আমরা 1 নিয়েছি তখন আমাদের সারিবাদ যাবে এবং কলামবাদ যাবে। তাহলে বাকি আছে 2, 5, 4, 8। সো আমরা এখানে বসালাম 2, 5, 4, 8। তারপর আমরা 2কে নিব। 2 এর মাথায় কিন্তু মনে মনে মাইনাস, যেহেতু দুজনের মাঝখানে আছে, সো এই মাইনাসটাকে বসালাম এবং সারিবাদ দিতে হয়, কলামবাদ দিতে হয়। তাহলে 1, 5, 2, 8, 1, 5, 2, 8। এবার যখন 3কে বসাবো, 3 এর মাথায় কিন্তু মনে মনে প্লাস, সো এখানে +3 লিখলাম, তারপরে বসাচ্ছি। দেখো যাকে নিতে হয় তার সারিবাদ কলামবাদ, তাহলে 1, 2, 2, 4। সো আমরা এখানে 1, 2, 2, 4 বসালাম। এবার দেখো এখানে কয় পর্যায়ের করে নির্ণায়ক হয়ে গেল? 2 পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল সবগুলো। এবার আসো আমরা 2 পর্যায়ে নির্ণায়ক যেগুলো আছে সেগুলোর ক্যালকুলেশনটা করে বসিয়ে দিচ্ছি। 8 দুগুণে হচ্ছে 16, মাঝখানে একটা বিয়োগ, 4 5 হচ্ছে 20, 8 একে 8, মাঝখানে একটা বিয়োগ, 5 দুগুণে 10, 4 একে 4, মাঝখানে একটা বিয়োগ, 2 দুগুণে হচ্ছে 4। এখন এতটুকু বের হওয়ার পর তুমি এই পুরো অংশটা যখন ক্যালকুলেটরে বসিয়ে ইকুয়াল টু দিবা, এটার আনসার আসবে 0। তাহলে নির্ণায়কের মানে যখন আনসার 0 আসবে তখন তোমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রথম ক্রমের অনুরাশি বের করতে হবে। সো প্রথম ক্রমের অনুরাশি বের করা লাগবে তোমাকে। এখন কথা হচ্ছে প্রথম ক্রমের অনুরাশিটা কিভাবে বের করতে হয়। দেখো সিম্পলি আমাদেরকে এই প্রথম 4টা উপাদানকে নিতে হবে। এই প্রথম 4টা উপাদানকে নিলেই আমরা প্রথম ক্রমের অনুরাশি পেয়ে যাব। তাহলে দেখো 2 পর্যায় নির্ণায়ক, এটা 2 পর্যায় নির্ণায়কের ক্যালকুলেশন কিভাবে করতে হয়? ওকে দিয়ে ওকে গুণ, ওকে দিয়ে ওকে গুণ। তাহলে 2 একে 2, মাঝখানে একটা মাইনাস,
2 একে 2, তাহলে 2 থেকে 2 গেলে কত হয় 0। তাহলে দেখো প্রথম ক্রমের অনুরাশির উত্তরও কিন্তু কি হয়ে গেল 0 হয়ে গেল। তাহলে তোমাকে আবার দ্বিতীয় ক্রমের অনুরাশি বের করতে হবে। সো আমরা এবার দ্বিতীয় ক্রমের অনুরাশিটা বের করছি। ঠিক আছে, দ্বিতীয় ক্রমের অনুরাশি কিভাবে বের করতে হয়? সিম্পলি এই যে পরের 4টা উপাদান, মানে এই 4টা উপাদানকে তোমাকে নিতে হবে। তাহলে আমি পাচ্ছি 2 3 এবং হচ্ছে 2 5। এখন এটা 2 পর্যায়ে নির্ণায়ক। আমরা জানি 2 পর্যায়ে নির্ণায়কের ক্যালকুলেশন কিভাবে করতে হয়। ওকে দিয়ে ওকে গুণ, ওকে দিয়ে ওকে গুণ, মাঝখানে একটা মাইনাস। তাহলে 2 দিয়ে 5কে গুণ করলে হয় 10, মাঝখানে একটা বিয়োগ, আর 3 দিয়ে 2কে গুণ করলে হয় 6। তাহলে আমরা পাচ্ছি 4। এখন আসো, ডিটারমিনেশন অফ এর মান যখন 0, প্রথম ক্রমের অনুরাশিও যখন 0, কিন্তু দ্বিতীয় ক্রমের অনুরাশি কিন্তু 0 এর সমান আসেনি, তখন এটার র্যাঙ্ক হবে 2। যদি কোনো অঙ্কে ডিটারমিনেশন অফ এর মান 0 এসেছে কিন্তু প্রথম ক্রমের অনুরাশিটা 0 না এসে ধরো এই জায়গাটায় 4 এসে গেছে, তাহলে কিন্তু তোমাকে আর দ্বিতীয় ক্রমের অনুরাশিটা বের করতে হবে না, তুমি সরাসরি র্যাঙ্ক 2 বসিয়ে দিতে পারবে। এখন আমরা ম্যাট্রিক্সের মানাঙ্ক নির্ণয়ের যে আরেকটা নিয়ম আছে, 3 নাম্বার নিয়ম, সেটা দেখব। আগের অঙ্কগুলোর মতো মানাঙ্ক নির্ণয় করতে গেলে প্রথমে আমাদেরকে ম্যাট্রিক্সের ডিটারমিনেশন করে ফেলতে হবে। সো আমরা এখানে ডিটারমিনেশন করে ফেলছি, একটু ভালোভাবে খেয়াল করো। আমরা জানি নির্ণায়কের কোনো একটা সারি কিংবা কলামের যদি সবগুলো উপাদান 0 হয় তাহলে কিন্তু ওই নির্ণায়কের মান 0 হয়। তার মানে ডিটারমিনেশন অফ এ যেটা আমরা পেয়েছি সেটা কত পেয়েছি? 0 পেয়েছি। তো এর আগের নিয়মে তোমরা দেখেছো যদি ডিটারমিনেশন অফ এর মান 0 আসে তখন তোমাকে প্রথম ক্রমের অনুরাশি বের করতে হয়। তাহলে এখন আমরা প্রথম ক্রমের অনুরাশি বের করব। সো প্রথম ক্রমের অনুরাশি কোনগুলো হয়? এই যে এই 4টা উপাদান হয় প্রথম ক্রমের অনুরাশি। তাহলে এখানে আছে 0 2 আর হচ্ছে 0 4। তাহলে এখন এটা 2 পর্যায়ের নির্ণায়ক। তাহলে 2 পর্যায়ের নির্ণায়কের ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়? ওকে দিয়ে ওকে গুণ, মাঝখানে একটা বিয়োগ, ওকে দিয়ে ওকে গুণ। তাহলে 4 এর 0 0, মাঝখানে একটা বিয়োগ, 2 এর 0 0। তাহলে প্রথম ক্রমের অনুরাশি যেটা আমরা পেয়েছি সেটাও হয়ে গেল কত? 0। এখন আমাদেরকে দ্বিতীয় ক্রমের অনুরাশিটা বের করতে হবে। সো আমরা দ্বিতীয় ক্রমের অনুরাশি বের করছি। দ্বিতীয় ক্রমের অনুরাশি কোনগুলো হয়? একটু আগে তোমরা দেখেছো এই যে এই 4টা উপাদান হয় দ্বিতীয় ক্রমের অনুরাশি। তাহলে দ্বিতীয় ক্রমের অনুরাশি কে কে? 2 3 আর হচ্ছে 4 6। তাহলে দ্বিতীয় পর্যায়ের নির্ণায়কের ক্যালকুলেশন কিভাবে করতে হয়? এই যে দেখো, এটা দিয়ে এর গুণ এবং হচ্ছে ওকে দিয়ে ওকে গুণ, মাঝখানে একটা মাইনাস। তাহলে 2 আর 6 গুণ করলে হয় হচ্ছে 12, মাঝখানে একটা বিয়োগ, আর 3 4 এ 12। তাহলে এটারও আনসার হয়ে গেল কত? 0। তখন এটার র্যাঙ্ক হবে হচ্ছে 1। এখন আসো, স্যার তোমাদেরকে একটা কথা বলি, 3টা যে নিয়ম করেছো সেই 3টা নিয়ম দেখে কখন র্যাঙ্ক 1 হয়, কখন র্যাঙ্ক 2 হয়, কখন র্যাঙ্ক 3 হয় সেটা একটা শর্টকাট বলে দিচ্ছি। দেখো, মনে করো ওরা 3টা পরীক্ষা দিয়েছে। যখন 3টা পরীক্ষায় সে 0 পাবে, যখন 3টা পরীক্ষায় সে 0 পাবে তার র্যাঙ্ক হবে 1। আর যখন 3টা পরীক্ষার মধ্যে প্রথমটাই 0 পেয়েছে আর দ্বিতীয়টা অথবা যদি তৃতীয়টায় যদি 0 না পায় তখন সেটার র্যাঙ্ক হবে 2। আর যদি একটা পরীক্ষা দিয়েছে, সেই একটা পরীক্ষায় সে প্রথমেই কি পাস করে ফেলেছে, সে 0 পায়নি, তখন এটার র্যাঙ্ক হবে 3। আমরা যখন কোনো পরীক্ষা দেই তখন আমরা যে সবচেয়ে ভালো করে তাকে র্যাঙ্ক দেই 1, আরেকটু খারাপ করলে র্যাঙ্ক 2, আরেকটু খারাপ করলে র্যাঙ্ক 3। কিন্তু ম্যাট্রিক্সের বেলায় উল্টা, যে সব পরীক্ষায় খারাপ করবে তার র্যাঙ্ক হবে 1, যে প্রথম পরীক্ষায় খারাপ করবে, দ্বিতীয় বা তৃতীয় পরীক্ষায় খারাপ করবে না, তার র্যাঙ্ক হবে 2, আর যে প্রথম পরীক্ষা দিয়েই পাশ করে ফেলবে তার র্যাঙ্ক দিয়ে দিবে হচ্ছে 3। এভাবে তোমরা হচ্ছে ম্যাট্রিক্সের মানাঙ্কের অঙ্কগুলো করতে পারো।
আমি আশা করছি যে ম্যাট্রিক্সের মানাঙ্ক কিভাবে বের করবা সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা মানাঙ্কের কিছু হোমওয়ার্ক আছে, সেগুলো একটু দেখব। আরও কয়েকটা অঙ্ক আমি এখানে বোর্ডে লিখব এবং সেগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যদি ওখানে আটকে যাও তাহলে স্যার যে লেকচার শিটটা তোমাদের জন্য রেডি করেছি, যেটা ড্রাইভ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ড্রাইভ লিঙ্ক, সেখান থেকে হেল্প নিয়ে হলেও তোমরা একটু বাসায় এগুলো করে নিও। এখানে দেখো, আমরা এতক্ষণ যে ম্যাট্রিক্সের মানাঙ্ক নির্ণয়টা শিখেছিলাম, সেই রকম আমি দুটি অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছি। প্রথম অঙ্কটায় বলা হয়েছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক ও মানাঙ্ক নির্ণয় করো, আর দ্বিতীয় আরেকটা অঙ্ক, সেখানেও তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর তারপরে বলেছে এর র্যাঙ্ক নির্ণয় করো। এই দুটি অঙ্ক তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে নিবা। এই ম্যাট্রিক্সের মানাঙ্ক নির্ণয়ের যে অঙ্কগুলো, সেগুলো তোমাদের ছোট প্রশ্নে আসবে। এখন আমরা ছোট প্রশ্নের জন্য আরেকটা নিয়ম শিখব, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। এখন আমরা ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় সেটা শিখব। দেখো, যদি আমাদেরকে দুইটা ম্যাট্রিক্স দেয়া থাকে এবং যদি বলা হয় যে গুণ করো, তখন আমরা গুণটা কিভাবে করব একটু ভালো করে খেয়াল করো স্যার। আমার আঙুলের নোটেশনের দিকে তাকাও। আঙুল যেভাবে যাচ্ছে সেভাবে গুণ করতে হবে। প্রথমে এই সারি দিয়ে দুই কলামকে গুণ করতে হবে। ওকে দিয়ে ওকে গুণ, মাঝখানে যোগ, ওকে দিয়ে ওকে গুণ, মাঝখানে যোগ, ওকে দিয়ে ওকে গুণ। আমি আবার বলছি, সারি 1 দিয়ে কলাম দুইটাকেই গুণ করতে হবে, C1 এবং C2 দুইটাকে গুণ করতে হবে। ওকে দিয়ে ওকে গুণ, মাঝখানে যোগ, ওকে দিয়ে ওকে গুণ, মাঝখানে যোগ, ওকে দিয়ে ওকে গুণ। দেন স্পেস রাখতে হবে একটু, তারপর এই যে কলাম 2কে গুণ করতে হবে আর 1 দিয়ে। ওকে দিয়ে ওকে গুণ, ওকে দিয়ে ওকে গুণ, ওকে দিয়ে ওকে গুণ, মাঝখানে একটা করে যোগ। ঠিক আছে, সিম্পল। আশা করি তোমরা বুঝো নাই, আমি করে বুঝাই দিচ্ছি। আমি করছি, তোমরা একটু খেয়াল করো। 1 একে 1, মাঝখানে একটা যোগ। 2 এ 0 0, মাঝখানে একটা যোগ। কিন্তু এরপরে যে দুটো উপাদান গুণ করব, সেখানে একটার আগে কি আছে? মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 1 একে 1, সিম্পল, শেষ। এখন R1 দিয়ে কলাম 2কে গুণ করব, কেমন? তাহলে মাঝখানে যেরকম স্পেস আছে সেই স্পেসটাকে তোমাদেরকে রেখে দিতে হবে। 1 একে 1, মাঝখানে একটা যোগ, কিন্তু তার পরের যে দুইটাকে গুণ করব তাদের এখানে একজনের কাছে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। 1 এ 0 0, এরপরে হচ্ছে যোগ, 2 একে 2, শেষ। সারি 1 দিয়ে আমরা বি এর সারি 1 দিয়ে বি এর হচ্ছে দুইটা কলামকে আমরা গুণ করে ফেলেছি। এবার আমাদেরকে আবার এই যে এর সারি 2 আর 2 দিয়ে আবার বি এর যে C1 C2 আছে সেই দুইটাকে আবার গুণ করতে হবে। চলো করি। 4 একে 4, মাঝখানে একটা যোগ, 2 একে 2, মাঝখানে একটা যোগ, কিন্তু পরে যে দুইটা গুণ করব সেখানে একটার এখানে কি আছে? মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। 1 এর 0 0, আর এখানে কলাম 1 এর পরে যে স্পেস আছে সেই স্পেসটাকে রাখবো এবং আবারও এ এর R2 দিয়ে বি এর C2কে গুণ দিয়ে দিতে হবে। দেখো, 4 একে 4, মাঝখানে একটা যোগ, কিন্তু পরের দুইটা যেখানে গুণ করব সেখানে একটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 1 একে 1, তারপর হচ্ছে প্লাস, 2 এ 0 0, ব্যাস, খুবই সিম্পল। এইটুকুই হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। এখন তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। সো 1 প্লাস 0 মাইনাস হচ্ছে 1, তাহলে এখানে হয় 0, আর এই জায়গাতে হয় হচ্ছে 3, এই জায়গাতে হয় হচ্ছে 6, আর এই জায়গাতে হয় হচ্ছে 3। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে গুণ। আশা করছি তোমরা ম্যাট্রিক্সের গুণ বুঝতে পেরেছো। যদি পরীক্ষায় আসে তাহলে সিম্পলি এভাবে ছোট প্রশ্নের জন্য আসবে, আর তোমাদেরকে এইভাবে ম্যাট্রিক্সের গুণটা করতে হবে। এখন আমি তোমাদেরকে ম্যাট্রিক্সের গুণের দুইটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এখানে স্যার তোমাদেরকে দুইটা অঙ্ক দিয়েছি ম্যাট্রিক্সের সাহায্যে গুণ। একটু আগে আমরা যেভাবে করেছি সেভাবে তোমরা এই দুটি অঙ্ক কাইন্ডলি একটু বাসায় প্র্যাকটিস করে নিবা। প্রশ্ন দুটিতে বলছে যদি পি ইকুয়াল এত হয়, কিউ ইকুয়াল এত হয়, তবে পি কিউ নির্ণয় করো, গুণ। যদি এ ইকুয়াল এত এবং বি ইকুয়াল যদি এত হয় তাহলে এভি নির্ণয় করো। আশা করি তোমরা এর আগে যে অঙ্কটা করিয়েছি সেটার মতো করে যদি বাসায় একটু প্র্যাকটিস করো এগুলো পারবা।
এতক্ষণ ধরে আমরা ম্যাট্রিক্স অধ্যায়ের অনেকগুলো বেসিক পড়া পড়েছি এবং হচ্ছে যে অনেকগুলো ছোট প্রশ্ন আমরা দেখেছি। এখন আমরা এই অধ্যায় থেকে আসতে পারে এরকম একমাত্র রচনামূলক ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান সেটা করব। আর প্রায় প্রত্যেকটা বছর এই ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান থেকে একটা অঙ্ক তোমাদের বোর্ড ফাইনালে থাকে। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, তো সবার কাছে আমি রিকোয়েস্ট করব একটু মনোযোগ দিয়ে অঙ্কটা দেখো। এখন আমরা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানের একটা অঙ্ক করব। এই একটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে বুঝো তাহলে তোমাদের এই অধ্যায়তে বাকি যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক তোমরা পারবা। এই একটা অঙ্কের মাধ্যমে বাকি যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝবা। যখন তুমি ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান বের করতে যাবা তখন প্রথমেই তোমাকে একটা সূত্র মুখস্থ রাখতে হবে। সেই সূত্রটা হচ্ছে ax ইকুয়ালস টু হচ্ছে l। ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে গেলে তোমাকে একটা সূত্র জানা থাকতে হবে, সেই সূত্রটা হচ্ছে x ইকুয়ালস টু l। সো সমাধান মানে আমরা কিন্তু এখান থেকে x এর মান বের করব। তাহলে x এর মান যখন বের করব তাহলে এটা এর পাশে গুণ আকারে আছে, তাহলে সমান চিহ্নের ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ আকারে। এবার দেখো, এখন আমরা কি l/a কে এভাবে লিখতে পারি 1/a ইন্টু l। তাহলে আবার l পাশে আছে মানে উপরে আছে, l/a কে l, আবার আগের মতো হয়ে যাচ্ছে। এখন আসো, তোমরা 9-10 এর দিকে একটা সূত্র পড়েছিলে, সেই সূত্রটা ছিল হচ্ছে এই রকম যে a ইনভার্স 1, এটা সূত্র হচ্ছে 1/a। তাহলে এখানে যখন 1/a আছে, 1/a মানে যদি a ইনভার্স হয় তাহলে আমরা এখানে নিশ্চয় বসাইতে পারি 1/a মানে হচ্ছে a ইনভার্স ইন্টু l। আমরা যখন এই অধ্যায়ের বেসিকটা পড়ছিলাম সেখানে আমরা এটুকু পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো, a ইনভার্স 1 মানে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স অথবা ইনভার্স ম্যাট্রিক্স। সেই ইনভার্স ম্যাট্রিক্সের আমরা একটা সূত্র পড়েছিলাম। ইনভার্স ম্যাট্রিক্সের সূত্রটা ছিল adjoint of a by determination of a, আর পাশে যে l আছে সেই lটাকে গুণ আকারে রেখে দিলাম। এবার আসো, আমরা নিশ্চয়ই এই অংশটাকে মানে adjoint of a by determination of a যেটা আছে সেটাকে নিশ্চয়ই আমরা এইভাবে লিখতে পারি 1/determination of a ইন্টু adjoint of a ইন্টু l। এই যে adjoint of a টা পাশে আছে, এটা দিয়ে 1কে গুণ করলে আবার adjoint of a চলে আসছে। আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। তো আমরা কিন্তু এখনো অঙ্ক স্টার্ট করিনি, আমরা অঙ্ক এখন স্টার্ট করব। সবাই একটু ভালো করে খেয়াল করো। এই যে এই জায়গায় দেখো x ইকুয়ালস টু কি আছে, x ইকুয়ালস টু l। সো আমাদেরকে প্রথমে এই জায়গা থেকে a তারপর x তারপর l এগুলো ফাইন্ড আউট করতে হবে। চলো আমরা এখন হচ্ছে এই যে আমাদের যে প্রশ্নটা দেয়া আছে সেই প্রশ্নটা থেকে আমরা a, x এবং l ফাইন্ড আউট করি। তা আমরা জানি a মানে কিন্তু হচ্ছে ম্যাট্রিক্স। সো আমরা একটু লিখি যে এখানে প্রথমে আমরা a ফাইন্ড আউট করব। তাহলে আমরা a ফাইন্ড আউট করছি। খুব ভালো করে খেয়াল করো, x এর সহগ কত 1 বসালাম, x এর সহগ কত 2, x এর সহগ কত 2, y এর সহগ হচ্ছে 1, y এর সহগ হচ্ছে 5, y এর সহগ হচ্ছে 1, z এর সহগ হচ্ছে 1, সরি এখানে ভুলে x লিখে ফেলেছি, এটা z হবে। সো z এর সহগ হচ্ছে 7 আর এখানে z এর সহগ হচ্ছে -1। তাহলে আমরা a পেয়ে গেলাম। এখন আমাদেরকে x ফাইন্ড আউট করতে হবে। সো আমরা একটু লিখি x কোনগুলো, এখানে আমাদের এখানে চলক কি আছে x y z। যদি চলক x y z থাকে তাহলে x এর মান হবে x y z। যদি চলক এখানে p q r থাকতো তখন এখানে কি হতো x ইকুয়ালস টু p q r হতো। সো আমাদের এখানে যেহেতু চলক x y z আছে সো আমরা x y এবং হচ্ছে z লিখলাম। এখন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে l। l মানে হচ্ছে সমান চিহ্নের এই পাশে যে মানগুলো আছে সেগুলো হচ্ছে l। তাহলে আমরা এখানে লিখি l হলো l ইকুয়ালস টু হচ্ছে 952 আর হচ্ছে 0। তাহলে আমরা
এ বের করে ফেললাম, এক্স বের করে ফেললাম এবং হচ্ছে এল বের করে ফেললাম। সো সবগুলো বের করা শেষ। এখন আমরা নিচের দিকে তাকাবো। এখন খেয়াল করো, আমরা যদি এক্সের মান বের করতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে লাগবে ডিটারমিনেশন অফ এ, তারপরে লাগবে অ্যাডজয়েন্ট অফ এ, তারপরে লাগবে এল। সো আমরা সবার শুরুতে ডিটারমিনেশন অফ এ বের করে ফেলবো। দেখো, সুতরাং ডিটারমিনেশন অফ এ। সো ডিটারমিনেশন অফ এ মানে হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেশন। তাহলে বের করি আমরা 1 2 2 1 5 1 1 7 -1। সো এখন এটার ম্যাট্রিক্স নেই, এখন এটা নির্ণায়ক হয়ে গেছে। সো এটা হচ্ছে 3 পর্যায়ে নির্ণায়ক। আমরা জানি 3 পর্যায়ে নির্ণায়কের ক্যালকুলেশন কিভাবে করতে হয়। সবাই ভালো করে খেয়াল করো। প্রথমে আমরা 1কে নিব। সো 1কে যখন নিব তখন সারিবাদ আর কলামবাদ, আর থাকবে 5 7 1 -1 গেল। তারপরে নিব 1, 1-এর মাথায় কিন্তু মনে মনে মাইনাস। সো এখানে আমরা -1 লিখলাম। এবার দেখো, যেই উপাদানটা আমরা নিব সেই উপাদানের সারিবাদ কলামবাদ, আর কে কে আছে 2 7 2 -1। সেটাকে আমরা লিখছি 2 7 2 -1। এবার আসো, এবার নিব 1কে, 1-এর মাথায় কিন্তু মনে মনে প্লাস। সো +1 লিখলাম। যখন 1কে নিব তখন সারিবাদ কলামবাদ, তাহলে আর থাকে 2 5 2 1। সো আমরা লিখলাম 2 5 এবং হচ্ছে 2 1 শেষ। এবার সবগুলো কয় পর্যায়ে নির্ণায়ক হয়ে গেল? 2 পর্যায়। সো 2 পর্যায়ে নির্ণায়কের মতো করে আমরা ক্যালকুলেশন করছি। 5 দিয়ে -1কে গুণ করছি, -5, মাঝখানে একটা মাইনাস, 7 থেকে 7, এখানে -1 আছে। সো -1 বসালাম। 2 দিয়ে -1কে গুণ করলে -2, মাঝখানে একটা মাইনাস, 7 দিয়ে 2 রে গুণ করলে হচ্ছে 14, 2 একে 2, মাঝখানে একটা মাইনাস, 5 দোকানে হচ্ছে 10। এতটুকু করার পরে যখন তোমরা এই পুরো ফিগারটাকে যখন ক্যালকুলেটরে বসাবা তখন এটার আনসার আসবে -4। আমাদের ডিটারমিনেশন অফ এ বের করা শেষ। এখন আমাদেরকে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। এখন তোমাদের নিশ্চয় মনে আছে আমি বেসিক যখন পড়াছিলাম তখন বলেছিলাম অ্যাডজয়েন্ট অফ এ কীভাবে বের করতে হয়। 3টা ধাপে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হয়। প্রথমে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হয়, তারপর সেই সহগুণকগুলোকে দিয়ে একটা ম্যাট্রিক্স বানাতে হয়, সেই ম্যাট্রিক্সটাকে পার্শ্বচর করতে হয় অথবা ট্রান্সপোজ করতে হয়, তাহলেই আমরা কি পেয়ে যাই? অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে যাই। চলো তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য আমরা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের প্রথমে সহগুণক বের করে ফেলি। এখানে আমরা লিখব এই যে ম্যাট্রিক্সটা যেহেতু এ, সো এর উপাদানগুলোর সহগুণক, উপাদানগুলোর সহগুণক। দেখো, প্রথমে এই উপাদানটার সহগুণক বের করতে হবে। তাহলে এই উপাদানটার অবস্থান কোথায়? যেটা আমরা বেসিকে পড়িয়েছিলাম, এটা হচ্ছে 1 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে। দ্যাটস ওয়াই আমাদেরকে লিখতে হবে A11। কেমন? তাহলে ওর যেহেতু আমরা সহগুণক বের করছি তাহলে ওর সারি বাদ যাবে, কলাম বাদ যাবে। তাহলে আর কি থাকবে? 5 7 এবং হচ্ছে 1 -1। তোমরা যখন সহগুণক বের করতে যাবা তখন সমান চিহ্নের পরে একটু স্পেস রাখবা। কেন স্পেস রাখবা সেটা একটু পরে তোমরা বুঝবা। সো এখানে আমরা বসাচ্ছি 5 7 আর হচ্ছে 1 -1। এবার আসো, এই উপাদানটার অবস্থান কোথায়? এটা হচ্ছে 1 নাম্বার সারি, 2 নাম্বার কলাম। তাহলে এটাকে লিখতে হবে A12। সমান চিহ্নের পরে একটু গ্যাপ রাখলাম, যার সহগুণক বের করছি তার সারিবাদ কলামবাদ, আর থাকে 2 7 2 -1। তাহলে লিখলাম 2 7 আর হচ্ছে 2 -1। তারপর এই উপাদানটার সহগুণক, তাহলে এটার অবস্থানটা কি? এটার অবস্থান হচ্ছে 1 নাম্বার সারি, 3 নাম্বার কলাম। সো আমরা লিখি A13 সারিবাদ কলামবাদ, আর থেকে 2 5 2 1। তাহলে
2 5 এবং হচ্ছে 2 1। এরপর এই উপাদানটার অবস্থান 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে A 2 1। সারি বাদ দিতে হবে, কলাম বাদ দিতে হবে, তাহলে আর থাকে কে কে 1 1 1 আর হচ্ছে -1। এরপর এই উপাদানটার অবস্থান 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তার মানে হচ্ছে A 2 2। এখন এই উপাদানের সারি এবং কলাম বাদ দিলে আর থাকে হচ্ছে 1 1 2 -1। এরপরে এই উপাদানটার অবস্থান হচ্ছে 2 নাম্বার সারি এবং হচ্ছে 3 নাম্বার কলাম, সারি বাদ কলাম বাদ, তাহলে আর থাকে 1 1 এবং হচ্ছে 2 1। এখন এই উপাদানটার অবস্থান হচ্ছে 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তার মানে A 3 1। সারি বাদ কলাম বাদ আর থাকে কে কে 1 1 আর হচ্ছে 5 7। এবার এই উপাদানটার অবস্থান হচ্ছে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, দ্যাটস ওয়াই লিখতে হবে A 3 2। তাহলে সারি বাদ দিলাম, কলাম বাদ দিলাম, আর থাকে 1 1 2 7। লাস্ট উপাদান সেটা হচ্ছে তার অবস্থান হচ্ছে 3 নাম্বার সারি আর হচ্ছে 3 নাম্বার কলাম, তার মানে হচ্ছে A 3 3 লিখলাম। এখন সারি বাদ কলাম বাদ, তাহলে আর থাকবে 1 1 2 5। সো 1 1 আর হচ্ছে 2 5। এবার আসো, স্যার তোমাদেরকে বলেছিলাম যে সহগুণক বের করার সময় তোমরা এই জায়গায় একটু গ্যাপ রাখবা। কেন এই গ্যাপটা রাখতে বলেছি? কারণ সহগুণকে চিহ্ন বসাতে হয়, উপাদানের যথাযোগ্য চিহ্নটাকে আমাদেরকে এখানে বসাতে হয়। সো প্রথমটা প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস। ব্যাস, আমাদের চিহ্ন বসানো হয়ে গেছে। যদি তুমি অন্যভাবে করতে চাও একটু ভুল হওয়ার চান্স আছে, এইভাবে করার চেষ্টা করবে। এখন আসো, এগুলা প্রত্যেকটা কয় পর্যায়ে নির্ণায়ক? 2 পর্যায়ে নির্ণায়ক। সো 2 পর্যায়ে নির্ণায়কের মতো করে আমরা এগুলোর ক্যালকুলেশন করি। 5 দিয়ে -1কে গুণ করলে -5, মাঝখানে একটা মাইনাস, 7 দিয়ে 1কে গুণ করলে 7, 2 দিয়ে -1কে গুণ করলে -2, মাঝখানে একটা মাইনাস, 7 দিয়ে 2কে গুণ করলে 14। আর এই জায়গাতে 2 একে হচ্ছে 2 আর মাঝখানে একটা মাইনাস, 5 দুগুণে হচ্ছে 10। এখানে মাইনাসটাকে রাখলাম। 1 দিয়ে -1কে গুণ করলে -1, মাঝখানে একটা মাইনাস, 1 একে 1। 1 দিয়ে -1কে গুণ করলে -1, মাঝখানে একটা মাইনাস, 1 দিয়ে 2কে গুণ করলে হচ্ছে 2। এই মাইনাসটাকে রাখলাম। 1 একে হচ্ছে 1, মাঝখানে একটা মাইনাস, 1 দিয়ে 2কে গুণ করলে হচ্ছে 2। 1 দিয়ে 7কে গুণ করলে হচ্ছে 7, মাঝখানে বিয়োগ, 5 দিয়ে 1কে গুণ করলে হচ্ছে 5। আর এই জায়গায় মাইনাসটাকে রাখলাম। 1 দিয়ে 7কে গুণ করলে হয় 7, মাঝখানে একটা মাইনাস, 1 দিয়ে 2কে গুণ করলে হয় 2। 1 দিয়ে 5কে গুণ করলে হচ্ছে 5, মাঝখানে একটা মাইনাস, 1 দিয়ে 2কে গুণ করলে হয় হচ্ছে 2। এবার আসো, এখানে আমাদেরকে ক্যালকুলেশন করে মানটা বসাতে হবে। সো এখানে ক্যালকুলেশন করার সময় তোমাদের অনেক সময় প্লাস মাইনাস ভুল হয়ে যেতে পারে, সেজন্য আমি সাজেস্ট করব যেভাবে আছে সেভাবে হুবহু ক্যালকুলেটরে টাইপ করবা, ইকুয়ালস টু দিবা, আনসারটা লিখবা। ঠিক আছে? ওকে, দেখো এখানে হবে -12, এখানে হবে 16, -8 হবে, আর এই জায়গায় হবে হচ্ছে 2, এখানে হবে -3, এই জায়গাতে হবে হচ্ছে 1, আর এই জায়গাতে হবে হচ্ছে, এখানে হবে 2, আর এই জায়গায় হবে -5, আর এখানে হবে 3। এবার আসো, আমরা কিন্তু বের করছিলাম অ্যাডজয়েন্ট অফ এ। সো অ্যাডজয়েন্ট অফ এ বের করতে গেলে 3টা প্রসেস করতে হয়, 3টা ধাপে আমাদেরকে করতে হয়। সো আমরা প্রথম ধাপ শেষ, আমরা প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করে ফেললাম। দেন সেই সবগুলা সহগুণক দিয়ে তোমাকে একটা কি বানাতে হবে? ম্যাট্রিক্স বানাতে হবে। স্যার এই পাশে লিখছি, যেহেতু এদিকে জায়গা নেই, সো এদিকে লিখছি। দেখো আমাদের কাছে অলরেডি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটাকে কি দ্বারা প্রকাশ করা আছে? এ। তাহলে
যে ম্যাট্রিক্সটা আমরা এখন এই সহগুণক দিয়ে বানাবো সেটার নাম আমরা দিব বি। সো আমরা এখানে লিখছি বি। এবার খেয়াল করো, প্রথমে আছে -12, তারপরে 16, তারপরে -8, আর আছে 2 - 3, তারপর হচ্ছে 1, দেন আছে হচ্ছে 2 - 5 আর হচ্ছে 3। সো আমরা প্রত্যেকটা সহগুণক দিয়ে একটা ম্যাট্রিক্স বানিয়ে ফেললাম। সো আমাদের 2 নাম্বার ধাপটাও শেষ, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করার। এবার আমরা এই বি ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করে দিব, তখন আমরা অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে যাব। এটাকে যখন আমরা ট্রান্সপোজ করব তখন আমাদেরকে এই বি এর উপর একটা টি দিতে হবে, কারণ আমরা বিকে ট্রান্সপোজ করছি। আর বিকে ট্রান্সপোজ করলে আমরা পেয়ে যাব হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। দ্যাটস ওয়াই যেটা বি ট্রান্সপোজ সেটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। সো আমরা লিখছি, কারণ বিকে আমরা ট্রান্সপোজ করছি। ট্রান্সপোজ কিভাবে করতে হয়? সারিগুলোকে কলাম বানাতে হয় আর কলামগুলোকে সারি বানাতে হয়। সো আমরা সিম্পলি সারিগুলোকে কলাম বানিয়ে দিচ্ছি আর কলামগুলোকে আমরা সারি বানিয়ে দিচ্ছি। দেখো এখানে সারিতে যেটা ছিল সেটা কলাম হয়ে গেছে, আর কলামে যা ছিল সেটা এখানে কি হয়ে গেছে? সারি হয়ে গেছে। তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এও পেয়ে গেছি। কেমন? এখন আমরা ডিটারমিনেশন অফ এও পেয়ে গেছি, অ্যাডজয়েন্ট অফ এও পেয়ে গেছি, এল আমরা অলরেডি এখানে জানি। সো আমরা এই জায়গায় মানগুলো বসিয়ে দিলেই আমরা কিন্তু এক্স এর মান পেয়ে যাচ্ছি, মানে আমাদের ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানটা হয়ে যাচ্ছে। চলো তাহলে আমরা সমাধানটা বের করে ফেলি। এখন তোমাকে এই যে স্যার যে শুরুর দিকে ডান পাশে যেটা লিখেছিলাম, এটা কিন্তু অঙ্কের শেষের দিকের অংশ। হ্যাঁ, স্যার তোমাদেরকে অঙ্ক বোঝানোর সুবিধার্থে এটা আগে লিখে রেখেছিলাম। তোমাদেরকে লিখতে হবে আমরা জানি, তারপর হচ্ছে এই সেম ক্যালকুলেশনটা করে যার যার জায়গায় তার তার মানটা বসিয়ে দিতে হবে। তাহলে খেয়াল করো, এই জায়গায় আছে হচ্ছে 1 ডিটারমিনেশন অফ এ। সো ডিটারমিনেশন অফ এর মান আমরা কত পেয়েছি? -4। সেখানে আমরা -4 বসালাম ইনটু, এখন দিতে হবে কাকে? অ্যাডজয়েন্ট অফ এ। সো আমরা অ্যাডজয়েন্ট অফ এ পেয়েছি এই যে এখানে। সো -12 2 2 16 -3 -5 -8 1 এবং হচ্ছে 3। সো আমরা অ্যাডজয়েন্ট অফ এ বসালাম, তার পাশে আছে ইনটু দিয়ে এল। সো এল হচ্ছে কত? 9 52 এবং হচ্ছে 0। সো আমরা এখানে 9 52 এবং হচ্ছে 0 এতটুকু পর্যন্ত বসালাম। আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এবার বলো, ও ও ও ওরা একজন আরেকজনের সাথে কি আকারে আছে? অবশ্যই গুণ আকারে আছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমরা এই দুইজনের গুণ করব। বেসিক যখন আমরা পড়ছিলাম সেখানে কিন্তু আমরা ম্যাট্রিক্সের গুণ শিখেছিলাম। তখন যেভাবে আমরা শিখেছি সেই মতো করে আমরা এই দুইটা অংশকে আগে গুণ করব। স্যার আমরা 1/-4কে রেখে দিলাম। দেখো গুণ করছি, গুণটা কিভাবে করতে হয়? এই যে দেখো, আর 1 দিয়ে প্রথমে এই পাশের কলামগুলোকে গুণ করতে হবে। তাহলে এখানে হচ্ছে -9 12 108, তাহলে -108, মাঝখানে একটা প্লাস 52 দুগুণে হচ্ছে 104, মাঝখানে একটা প্লাস 2 এর 0 0। সো আর 1 দিয়ে আমরা সি একটা যে কলাম আছে সেই কলামটাকে গুণ করে ফেলেছি। এবার আর 2 দিয়ে করতে হবে। 16 দিয়ে 9 দিয়ে 16কে গুণ করলে আমরা পাবো 144, মাঝখানে একটা প্লাস, কিন্তু যখন এই দুইটাকে গুণ করব তখন এই যে এখানে কিন্তু একটা মাইনাস আছে। সো প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 52 হচ্ছে 156, আর এইখানে একটা মাইনাস আছে। সো প্লাসে মাইনাসে মাইনাস, 5 0 0। তাহলে 2 নাম্বার সারি দিয়েও গুণ করা শেষ। এবার 3 নাম্বার দিয়ে, এখানে আছে -8, এখানে আছে 9, তাহলে -8 9 হচ্ছে 72, মাঝখানে একটা প্লাস, 52 একে 52, মাঝখানে একটা প্লাস, 3 0 0। এবার যেভাবে আছে এখানে ঠিক সেমভাবে
তোমরা হচ্ছে ক্যালকুলেটরে যখন বসিয়ে দিবে তখন এই জায়গাতে পাবে -4, এই জায়গাতে পাবে -12 আর এই জায়গাতে পাবে -20। এখন দেখো 1/-4 এর সাথে কিন্তু এরাও গুণ আকারে আছে, সো নিচে আর জায়গা নেই, এই জন্য আমি সাইডে লিখছি। দেখো 1/-4 দিয়ে প্রথমে ওকে গুণ করতে হবে, দেন ওকে গুণ করতে হবে, দেন ওকে গুণ করতে হবে। সেই গুণটা কিভাবে হচ্ছে দেখো, আমি এই জায়গাতে দেখাচ্ছি এই রাউন্ডের মধ্যে -1/4 ইন্টু এই যে এখানে -4, সো -4 কাটা, তাহলে আর কত থাকে? আর থাকে হচ্ছে 1। কেমন? এরপরে আসো 1/-4 দিয়ে -12কে গুণ, সো -12, তাহলে ক্যালকুলেশন করলে মানে মাইনাসে মাইনাসে কাটা, 4 দিয়ে হচ্ছে 12কে ভাগ করলে কত হয়? 3 হয়। তারপর 1/-4 দিয়ে -20কে গুণ, সো মাইনাসে মাইনাসে কাটা, আর 4 দিয়ে যখন 20কে ভাগ করবা তখন কত পাবা? 5। তাহলে উত্তরটা তোমাকে এভাবে লিখতে হবে, নির্ণেয় সমাধান x y z ইকুয়ালস টু 1 3 5। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। বোর্ডে লেখাগুলো হয়তো একটু হিজিবিজি লাগছে, তোমাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে। আসলে আমার হোয়াইট বোর্ডটা ছোট এই অঙ্কটা করার জন্য, এই অঙ্কটা অনেক বিশাল কিন্তু আমাদের বোর্ডটা ছোট। ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানে যে অঙ্কটা আমরা করেছি সেই অঙ্কটা করার পর স্যার তোমাদেরকে বলেছিলাম যে এইরকম আরও অনেকগুলো অঙ্ক আছে বোর্ডে যেগুলো ম্যাক্সিমাম সময় এসেছে, তোমরা ওই একটা অঙ্ক বুঝলে এগুলো করতে পারবে। সো আমি তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য এখানে 4টা অঙ্ক দিয়েছি। দেখো, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান থেকে আমি 2টি অঙ্ক দিয়েছি। এটা হুবহু আগের যে অঙ্কটা করিয়েছি, এর আগে ম্যাট্রিক্সের সাহায্যে যে সমাধানটা করিয়েছি সেই অঙ্কটার মতো করলে এই 2টি অঙ্ক তোমরা পারবে। এখন 2 নাম্বার প্রশ্ন যেটা এখানে আমি লিখেছি, 2 নাম্বার প্রশ্নটাই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তারপরে বলা হচ্ছে ট্রান্সপোজ বা পার্শ্বচর ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করো। সো তোমার প্রথম দায়িত্ব ট্রান্সপোজ বের করা। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়? সারিগুলাকে কলাম বানাতে হয়, কলামগুলাকে সারি বানাতে হয়, সিম্পল। এরপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তোমাকে কিভাবে বের করতে হবে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তোমাকে বের করতে হবে 3টা ধাপে, যেটা আমি একটু আগে বলেছিলাম। প্রথম ধাপে তোমাকে প্রত্যেকটা উপাদানের কি বের করতে হবে? সহগুণক বের করতে হবে। দ্বিতীয় ধাপে সেই সহগুণকগুলোকে দিয়ে একটা ম্যাট্রিক্স বানাতে হবে। তারপরে তৃতীয় ধাপে সেই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে হবে। সো এভাবে তোমরা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স বা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে পারো। সবার শেষে বলেছে ইনভার্স ম্যাট্রিক্স বের করো। সো ইনভার্স ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করব? আমরা ইনভার্স ম্যাট্রিক্সের একটা সূত্র জানি, সেটা হচ্ছে A ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ A বাই ডিটারমিনেশন অফ A। এখন একটু আগেই কিন্তু তোমরা এই জায়গায় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করেছো, সো তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মান অলরেডি জানো। এখন তোমাকে শুধু লাগবে কার মান? ডিটারমিনেশন অফ এর মান। এই যে এটা যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা ডিটারমিনেশন করতে হবে। এর আগের অঙ্কে তো আমি তোমাদেরকে দেখিয়েছি কীভাবে ডিটারমিনেশন করতে হয় ম্যাট্রিক্সের। সো সেই মানটা বের করার পর এটাকে সিম্পলি এভাবে লিখতে হবে, এভাবে লিখে অ্যাডজয়েন্ট অফ এ এভাবে করে লিখতে হবে। দেন এখানে ডিটারমিনেশন অফ এর মান বসবে, আর এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বসে ক্যালকুলেশন করে দিবা, সিম্পলি গুণ করে দিবা, তাহলে আমাদের আনসারটা বেরিয়ে যাবে। এখন আসো, আর এই অঙ্কটার বেলায়ও বলেছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, অনুবন্ধী ম্যাট্রিক্স বের করো আর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করো। এই অঙ্কটায় যেরকম আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স আর বিপরীত ম্যাট্রিক্স যেভাবে বের করেছি সিমিলারলি এটা করব। যদি করতে অসুবিধা হয়, অঙ্কগুলো যদি করতে গিয়ে কোথাও আটকে যাও, তাহলে ডিসক্রিপশন বক্সে যে ড্রাইভ লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে আজকের পুরো লেকচারের যে নোটটা সেটা ডাউনলোড করে ওখান থেকে একটু হেল্প নিও, অথবা ডিসক্রিপশন বক্সে স্যারের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সরাসরি স্যারকে ওখানে প্রশ্ন করতে পারো, কিংবা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। এই অধ্যায়ে ম্যাক্সিমাম সময়ে বোর্ডে এসেছে এরকম যতগুলো সংক্ষিপ্ত আর রচনামূলক প্রশ্ন আছে সেগুলো আমরা এতক্ষণ দেখিয়ে দিয়েছি। এবার আমরা
ম্যাক্সিমাম সময় বোর্ডে এসেছে এমন কিছু ছোট প্রশ্ন দেখব। আমি এখানে 6টা ছোট প্রশ্ন লিখেছি। প্রথম প্রশ্নটায় বলা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে। সো আমরা জানি ইনভার্স ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। সো বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে সেটা আমরা বেসিক যখন পড়েছিলাম এই অধ্যায়ে সেখানে শিখেছিলাম দুটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল যদি একটি একক ম্যাট্রিক্স হয় তাকে ইনভার্স ম্যাট্রিক্স বলে। এরপরের প্রশ্নে বলেছে অনুবন্ধী ম্যাট্রিক্স কাকে বলে। কোনো ম্যাট্রিক্সের সবগুলো উপাদানের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলে। এর পরের প্রশ্নে বলেছে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে। যদি কোনো ম্যাট্রিক্সের মান 0 হয় তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। একক ম্যাট্রিক্স কাকে বলে। যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো এক তাকে একক ম্যাট্রিক্স বলে। এরপরে হচ্ছে আমাদেরকে একটা গুণ দিয়েছে, সেই গুণটা আমাদেরকে করতে হবে। সো বলেছে a ইকুয়ালস টু এটা, b ইকুয়ালস টু এটা, আর বলেছে a ইন্টু b কত। চলো এই গুণটা করা যাক। সো আমরা লিখি a ইন্টু b। সো গুণটা কিভাবে করতে হয়, ওকে দিয়ে ওকে গুণ করতে হয়, 1 0 0 মাঝখানে একটা যোগ, ওকে দিয়ে ওকে গুণ করতে হয়, তাহলে 2 একে 2। দেন আমাদের হচ্ছে R1 দিয়ে এটাকে গুণ করা শেষ, এবার R2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 একে 1 মাঝখানে যোগ, 2 দুগুণে হচ্ছে 4। তাহলে এই জায়গায় আমরা এটার আনসারটা লিখতে পারি এইভাবে, 2 আর 0 যোগ করলে 2, আর 1 আর 4 যোগ করলে হচ্ছে 5। ব্যাস, এটা হচ্ছে গুণ। এবার 6 নম্বরে বলেছে ম্যাট্রিক্স এ ও ম্যাট্রিক্স বি এর গুণন শর্ত কি। সো এই শর্তটা হচ্ছে ম্যাট্রিক্স এ এর কলাম সংখ্যা অবশ্যই ম্যাট্রিক্স বি এর সারি সংখ্যার সমান হতে হবে। এই ছিল আমাদের আজকের লেকচার। আমি চেষ্টা করেছি এই একটা লেকচারের মাধ্যমে ম্যাট্রিক্স অধ্যায়টা পুরোটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ক্লাসটা কেমন লেগেছে সেটা স্যারকে কমেন্ট করে জানিও, আর ক্লাসের ব্যাপারে যদি কোনো পরামর্শ থাকে সেটাও স্যারকে জানাতে পারো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। স্যারের জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম।